স্কিপ করলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যাবে। সিল্ক রোডে আজকে ডে 3-তে আমরা কোথায় কোথায় গেছিলাম তার সঙ্গেও থাকবে আরও কিছু তথ্য যেগুলো শুনলে তোমরা হয়রান হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। আজকের ভিউ পয়েন্টসগুলোর মধ্যে আছে থাম্বি ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এলিফ্যান্ট লেক, ওল্ড বাবা মন্দির। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে অ্যাকচুয়াল সিল্ক রোড দেখা যায়। এই ভিউটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একে জিগজ্যাগ কেন বলা হয়। এবার সিল্ক রুট কেন বলা হয় সেটা পরে ডেসক্রিপশন দিচ্ছি। বরফের সময় এই সিল্ক রোড আরো সৌন্দর্যময়ী হয়ে ওঠে। যাক, তোমরা দেখতেই পেলে কেমন লাগছে। এরপর চলে এসেছিলাম আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এই প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখে সত্যি প্রাণ জুড়িয়ে গেল। এতবার পাহাড়ে এসেছি, একবারের জন্য কাঞ্চনজঙ্ঘাকে এই রূপে দেখি। এত খারাপ লাগা, শরীর অসুস্থতার মধ্যেও এই ভিউটা যেন আমাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে দিয়েছে। সিল্ক রোড দেখতে এসে যে আমরা স্লিপিং বুদ্ধ দেখতে পাবো এটা কোনোদিনও ভাবিনি। আশার অনেকটাই বাইরে ছিল, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য সত্যি অদ্ভুত। মনের মধ্যে যখন কোনো আশা নিয়ে যাই তখন সেই জিনিসটা আমরা দেখতে পাই না। কোনো আশা ছাড়াই যখন মনের ইচ্ছা পূর্ণ হয় তখন আর কিচ্ছু লাগে না, মনে হয় বাস এটুকুই আমার পাওয়ার ছিল। এবার কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করতে করতে তোমাদের যে তথ্যটা দেব সেটা হলো সিল্ক রোডের সম্বন্ধে। এই সিল্ক রুট কিভাবে নামকরণ হয়েছিল তোমরা কি জানো? আমরা যে সিল্ক শাড়ি পরি সেই সিল্ক অ্যাকচুয়ালি কোথা থেকে উৎপন্ন হয়েছে, বা ওই সিল্ক তৈরি কিভাবে হয় সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে? প্রায় 2000 বছর আগে চায়নার মানুষজন প্রথম এই সিল্ক উৎপাদন করেছিলেন, এবং এই সিল্ক দিয়েই ওরা সুন্দর নরম মসলিন কাপড় তৈরি করতেন। এত সুন্দর নরম মসলিন কাপড় কিন্তু কোথাও পাওয়া যেত না, শুধু চায়না ছাড়া। এমনকি ভারতবর্ষেও কিন্তু পাওয়া যেত না। তাই ভারতের মানুষজন চায়না থেকে সিল্কের আমদানি শুরু করেন। এখনকার দিনে যেরকম টাকা দিয়ে কেনা বেচা হয় জিনিসপত্র, আগেকার দিনে জিনিস দিয়ে জিনিস কেনা হতো। যেমন চায়নার মানুষজন সিল্ক দিয়ে অন্য জিনিস কিনতেন। তাই যে বাণিজ্য পথ ধরে ঘোড়ার পিঠে চাপিয়ে সিল্ক আমদানি রপ্তানি হতো সেই বাণিজ্য পথটাকেই বলা হয় সিল্ক রোড। এই সিল্ক রোড কিন্তু এক নয়, একাধিক আছে। তবে চায়না থেকে তিব্বত হয়ে তাম্রলিপ্ত বন্দর পর্যন্ত আমাদের ভারতে যে রাস্তাটা রয়েছে এই ইস্ট সিকিমের, সেটাকেই আমাদের ইস্ট সিকিমের সিল্ক রোড বলা হয়। তবে ওল্ড সিল্ক রোড যেটা বলা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওল্ড বাবা মন্দির থেকে রঙ্গলি বাজার পর্যন্ত। এই সিল্ক রোড ট্রিপটা কিন্তু দুটো ভাবে কমপ্লিট করা যায়। প্রথমটা হলো সিলারিগাঁও, ঋষিখোলা, রংলি, ঝুলুক, নাথাং ভ্যালি হয়ে ওল্ড বাবা মন্দির হয়ে নাথুলা পাস হয়ে গ্যাংটক দিয়ে ঘুরে আসতে পারো। আর দ্বিতীয় যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে শুধুই সিল্ক রোড, শুরু হয়েছিল রঙ্গলি বাজার দিয়ে, অরিটার, জুলুক, নাথাং ভ্যালি, বাবা মন্দির সঙ্গে এলিফ্যান্ট লেক শেষ করে আমরা আবার ব্যাকে চলে এসেছিলাম। সেই ট্রিপটাও করা যেতে পারে, আর সেটার জন্য টাইম লাগবে 3 থেকে 4 দিন। চাইলে তোমরা 5-6 দিনের ছুটি নিয়ে সেই ইস্ট সিকিমের পুরোই জায়গাটা কভার করতে পারো। আর যদি তোমাদের হাতে কম সময় থাকে তাহলে পরপর এসে 2-3 বার করে এসে ঘুরে যেও, অ্যাজ ইউ লাইক। ওদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ওল্ড বাবা মন্দির। এর আগে ইস্ট সিকিম এসে নাথুলা যবে গেছিলাম সেখানেও কিন্তু একটা বাবা মন্দির ছিল, তবে ওটা কিন্তু নতুন বাবা মন্দির, আর এটা অ্যাকচুয়াল পুরনো বাবা মন্দির। তবে তোমাদের মনে একটা কোশ্চেন থাকতেই পারে যে এখানে যদি ওল্ড বাবা মন্দির হয়, নাথুলাতে গিয়ে যে বাবা মন্দিরটা থাকে তাহলে সেটা কি? বাবা হরভজন সিং স্বপ্নে এসে বলেছিলেন তার একটা মন্দির প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা এখানেই হবে। কিন্তু এই যে সিল্ক রোড যেটা থাকে সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পুরোটাই বরফে ঢাকা থাকে। আর বেশিরভাগ আমরা টুরিস্টরা এই ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যেই যাওয়ার চেষ্টা করি পাহাড়ে ঘুরতে। আর এই পাহাড়ে ঘুরতে এসে আমরা যাতে বাবা হরভজন সিং এর মন্দির দর্শন করতে পারি সেই জন্যই ওরা নতুন বাবা মন্দির তৈরি করেছে। ওই মন্দিরে অত কিছু নেই এখানে যতটা আছে। এখানে ভেতরে বাবা হরভজন সিং এর সমস্ত জিনিসপত্র রাখা আছে। ওনার বর্দি থেকে শুরু করে ওনার যাবতীয় জিনিসপত্র এখানেই স্টোরেজ করা আছে। এই পুরনো মন্দিরের ভেতরে এতটাই জায়গা কনজেস্টেড যে দুজন পাশাপাশি দাঁড়ানো যায় না। যাক, তারপরেও এর ভেতরে গিয়ে মানুষ বাবা হরভজন সিং এর দর্শন করে আসে। এই যে সামনে রাখা আছে ওনার চেয়ার টেবিল, সঙ্গে ওনার ফটো, ওনার জ্যাকেট থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র উনি ব্যবহার করতেন সবকিছুই এখানে স্টোরেজ করে রাখা আছে। সত্যি এত বছর পরেও যে এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে
রেখেছে এটা দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। বাবা হরভজন সিং এর সম্বন্ধে যতটাই বলা হয় ততটাই কম। কথিত আছে উনি ওনার দায়িত্ব কর্তব্যের প্রতি এতটাই নিষ্ঠাবান ছিলেন, নিজের দেহত্যাগের পরও উনি ওনার কর্তব্য পালন করে গেছেন এবং প্রত্যেকজন সৈনিককে সজাগ করে গেছেন যাতে বর্ডারে থেকে ওনারা নিজেরা যুদ্ধ করে এই বর্ডারটাকে সুরক্ষিত করতে পারে। মন্দিরের ভেতরটা থেকে আসার পরই মনটা একেবারে শান্ত হয়ে গেছিল। আর খারাপও লাগছিল যে এতজন মানুষ, মানে এই যে প্লেটে যতজন মানুষের নাম লেখা আছে, সবাই নিজেদের প্রাণ দিয়ে এই দেশকে রক্ষা করে গেছেন, দেশের মানুষজনদের রক্ষা করে গেছে। আর এটা হলো পুরনো বাবা মন্দিরের ওপর থেকে চারিদিকের ভিউটা। উফ, কি অসাধারণ। কিন্তু এখানে ঠান্ডার প্রকোপ কিন্তু অনেকটাই। আমরা যখন গেছিলাম তখন বরফের প্রকোপ অতটাও ছিল না, তখনই অনেক ঠান্ডা লাগছিল। আর ভাবুন পুরো রাস্তাটা যখন বরফে কাভার হয়ে যায় তখন কতটাই না ঠান্ডা পড়ে। ওল্ড বাবা মন্দির থেকে বেরোনোর পর আমরা রওনা দিয়েছিলাম কুপুপ লেকের উদ্দেশ্যে, যেটাকে বেশিরভাগ ক্ষেত্রেই এলিফ্যান্ট লেক বলা হয়। ওদিকে যতই যাই কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের পিছুই ছাড়ছে না। যতই ওপরের দিকে উঠছি তত ওর ভিউটা যেন আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। স্লিপিং বুদ্ধকে যেন আমরা আরো কাছ থেকে দেখতে পাই। শেষমেশ পৌঁছে গেছিলাম আমরা কুপুপ লেকে। তবে আমার বুঝতে একটু অসুবিধেই হয়েছিল এটাকে অ্যাকচুয়ালি এলিফ্যান্ট লেক কেন বলা হয়। দেখো, তোমাদের একটু বর্ণনা দিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে। এই যে পেছনের দিকের অংশটা এটা কিন্তু ওর পা, আর মাঝখানের সাদা অংশটা এটা কিন্তু এলিফ্যান্টের পেট, আর সামনে হাতির সুরের মতো একটা জায়গা আছে যেটাকে ওপর থেকে দেখলে পুরোটা দেখতে হাতির মতো লাগে, তাই ওর নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। তবে এই এলিফ্যান্ট লেকের কাছে কিন্তু একেবারেই যাওয়া যায়, অনেকটা ওপরের থেকে দাঁড়িয়েই এই লেকের ভিউ এনজয় করতে হয়। আসলে ওখানে যাওয়ার মতো সেরকম কোনো ভালো রাস্তা নেই, তার জন্যই ওখানে যাত্রীদের অ্যালাউ করা হয় না। আমরা যে সময়টা গেছিলাম সে সময়টা আশা করেছিলাম অনেকটাই বরফ পাবো, খুব বেশি বরফ আমরা পাইনি। এই বছর তুষারপাত কম হওয়ার কারণে বরফের পরিমাণটাও অনেকটাই কম। মনের মধ্যে বরফ দেখবো বলে আশা নিয়ে এসেছিলাম, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেলাম, কিন্তু বরফ অতটা দেখতে পেলাম না। যাক, যেটুকু পেয়েছি সেটুকুতেই আনন্দ করে কাটিয়ে দিতে চাই। তবে বরফে এসে বরফের মজা নেবো না এটা তো কখনোই হয় না, বলো। সামনে বরফ দেখতে পেয়ে গাড়ি থামিয়ে আমরা দুজনেই নেমে গেছিলাম এবং শুরু হয়ে গেছিল আমাদের পাগলামি। এটা আমার কাছে দ্বিতীয়বার, কিন্তু আমার বোন প্রথমবার বরফে এসেছে। ও তো বরফ দেখে আরোই বেশি লাফাচ্ছে। তবে বরফ দেখে যেমন মনে হয় হাতে তুলে নেব, কিছুক্ষণ পর মনে হয় হাতটা আর কাজই করছে। প্রথমে তো আনন্দে খালি হাতেই বরফ তুলে নিয়েছিলাম, পরে রিয়েলাইজ করলাম যে হাতটা আমার কোনো কাজ করছে না, তাই গ্লাভস পরে শুরু করলাম আবার বরফ নিয়ে খেলা। আর বরফগুলো ছিল একেবারে তুলোর মতো। তোমরা দুজন একসাথে হাতে নিয়ে করো। বরফের খেলা শেষ করার পর আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের নেক্সট হোমস্টের উদ্দেশ্যে। তবে সেটা যে এত ইউনিক হতে চলেছে সেটা আমরা কল্পনাও করতে পারি। ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি ওপরে মেঘেদের দেশে নাকি স্বর্গ আছে, ওখানে নাকি ভগবান বসবাস করেন, আর ভগবান নাকি ওখান থেকেই আমাদের আশীর্বাদ করেন দুহাত ভরে। ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন মনে হতো ওপরে এমন কি আছে যে ওখান থেকে জল পড়ছে, আমি কি কোনোদিন দেখতে পাবো ওপরে কি আছে। খুবই জানতে ইচ্ছে করতো যে মেঘেদের দেশে এমন কি আছে যেখান থেকে জল পড়ছে, বৃষ্টি হচ্ছে। আমরা হয়তো ওখানে পৌঁছতে পারবো না, কিন্তু এখন এই বয়সে এসে এই পাহাড়ের উপরে উঠে এই ভূস্বর্গ দেখে মনে হলো না,
জীবনে কিছু তো অ্যাচিভ করতে পেরেছি, তাহলে কখনো কি এত সুন্দর দৃশ্য নিজের চোখের সামনে দেখতে পারতাম? মাঝ রাস্তায় এসে আমরা আটকা পড়ে গেছিলাম। সামনে রাস্তার কাজ হচ্ছিল, এদিকের রাস্তাগুলো যখন তখন ধস নেমে যাওয়ার কারণে প্রায়শই রাস্তার কাজ চলে, তাই সময় মতো না বেরোলে একটু তো আটকা পড়তেই হবে। তবে এখানেও কিন্তু বেশ এনজয় করেছিলাম আমরা। যারা এই রোড কনস্ট্রাকশনের কাজগুলো নিয়েছে তারা প্রায়জনই বসে আগুন পোহাচ্ছিল, তো আমরাও ওখানে গেলাম এবং কথা বলে জানতে পারলাম ওরা সবাই কলকাতা। ওখানে বসে এত ঠান্ডার মধ্যে আগুন পোহাতে পোহাতে অনেক গল্প করলাম ওদের সঙ্গে। এই গল্প করতে করতে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ওদিকে মোটামুটি সময় হয়ে গেছিল ছেড়ে দেওয়ার। এখানে এই দুটো জেসিপির মধ্যে কিন্তু সামনের ওই হলুদ কালো জেসিপিটা ওটা হচ্ছে পাথর ভাঙার জন্য ব্যবহার করে। পাহাড়ে আসলে আপনি নতুন জিনিস এতটাই এক্সপ্লোর করতে পারবেন যে আপনার সময় কখন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। ভাবুন, একটা গাড়ি কত কিছুই না করতে পারে, একটা যন্ত্র দিয়ে কিভাবে এত বড় বড় পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। সামনের রাস্তাটা অনেকটাই খারাপ ছিল কারণ এগুলো মেরামত চলছে। প্রায়শই এই জায়গাগুলোতে ধস নামে, যার জন্য দুদিন অন্তরই এই রাস্তাগুলো সারাই করতে হয়। ওদিকে আমাদের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে প্রায় 4:30 বেজে গেছিল। আমাদের প্রথমে যে হোমস্টেটা দেওয়া হয়েছিল ওখানে পৌঁছানোর রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, তাই আমাদের দেওয়া হয়েছিল অন্য একটা হোমস্টে। চলুন আজকে ওই হোমস্টেটা আপনাদের দেখাই। আমি কেন ইউনিক বলেছিলাম আপনি ওখানেই বুঝতে পারবেন। আমরা পৌঁছে গেছিলাম লিংথাং ইয়াংসেল রিভার রিট্রিটে। এখানকার হোমস্টেটা এতটাই সুন্দর যে কি বলবো। চাইলে আপনি ডাবল বেডও নিতে পারেন এবং ট্রিপল বেডও নিতে পারেন। যদি আপনারা 3 জন একসঙ্গে থাকেন তাহলে কিন্তু ট্রিপল বেডও আছে। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই একটা রুমে থাকবো বলেই পাশাপাশি 2টো বেড নিয়েছিলাম। আর এর রুমটা সত্যি খুব সুন্দর, এত সুন্দর করে সাজানো। এই ছোট্ট রুমের মধ্যেও থাকতে বেশ ভালো লাগবে। আর এখানকার ভিউ নিয়ে তো কোনো কথা হবে না। এখানকার রুম থেকে শুরু করে বাথরুম প্রত্যেকটা জিনিসই অসাধারণ ছিল। তবে সব থেকে যেটা ভালো লাগার জিনিস ছিল সেটা হচ্ছে ব্যালকনি দিয়ে বাইরের ভিউ। চলুন আপনাদের সেটাই দেখাই। জায়গাটা দেখে এটাই মনে হচ্ছিল, উফ কি শান্তি। নদীর জলের এই কোলাহলটা নিশ্চয়ই আপনাদের কানে আসছে। এই হোমস্টেতে এসে আমরা কেমন এনজয় করলাম সেটা জানার জন্য কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে পরবর্তী আপডেটসগুলো পেতে অসুবিধা না হয়। ভালো থাকবেন, টাটা।